হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শরীফা অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্টাডি পয়েন্ট অফিসিয়াল সিটেড বেঙ্গলি। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব প্যাডাগজির 8 নম্বর লেসন, সেটা হচ্ছে প্রতিকারমূলক শিক্ষণ, যেটাকে রেমেডিয়াল টিচিং বলা হয়। এটাতে এই লেসনটা থেকে 1 কি 2 মার্ক আসে। তো দেখো, ইন শর্টে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নেব প্রতিকারমূলক শিক্ষণটা কি। প্রতিকার, যেটার অর্থ হচ্ছে যে যদি তোমার কোনো ঘাটতি থাকে সেটাকে পূরণ করা। সমবয়সী বাচ্চাদের থেকে কেউ কারোর থেকে যাতে পিছিয়ে না থাকে, সবাই যাতে একসঙ্গে এগিয়ে যেতে পারে, তারই এটা একটা ব্যবস্থা। তো দেখো, আমরা ভালোভাবে বুঝে নেব এবার প্রতিকারমূলক শিক্ষণ কাকে বলে। দেখো, এটি এমন একটি শিক্ষা ব্যবস্থা যা শিক্ষার্থীদের শেখার ঘাটতি বা দুর্বলতাগুলি দূর করতে সাহায্য করে। আমি আগেই বলেছি যে তোমার কোন বিষয়ে ঘাটতি আছে, কোন বিষয়ে শিক্ষার্থীরা বুঝছে না, সে প্রকাশ করতে পারছে না, তাকে সেই বিষয়গুলি কি করা হয়, পূরণ করা হয়। তারপর দেখো, এটি বিশেষভাবে সেই সব শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে যারা কোনো নির্দিষ্ট বিষয়ে পিছিয়ে আছে বা তাদের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আরো সহায়তা প্রয়োজন। হ্যাঁ, তারা হয়তো 1 বছর পরে যেগুলো বিষয় বুঝতে পারেনি, পরীক্ষাতে বসে সেগুলো কি করতে পারেনি, লিখতেও পারেনি। তো তখন কি করা হয়, তাদের জন্য এক্সট্রা কিছু ক্লাস নিয়ে সে বিষয়গুলি ভালোভাবে বুঝিয়ে দিয়ে তার উপর আবার নতুন করে পরীক্ষা নিয়ে তাদেরকে কি করা হয়, প্রমোট করে দেওয়া হয়। এটাই হচ্ছে প্রতিকারমূলক শিক্ষণ। তারপর দেখো, প্রতিকারমূলক শিক্ষণের জনক হলো, হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। সেটা হচ্ছে ডক্টর ওগডেন লেন্ডসলি। এটা তোমরা ভালোভাবে মনে রেখে নেবে যে প্রতিকারমূলক শিক্ষণের জনক কে, সেটা হলো ডক্টর ওগডেন লেন্ডসলি। তো দেখো, এবার আমরা দেখব প্রতিকারমূলক শিক্ষণের কিছু উদ্দেশ্য আছে, সেগুলো খুবই সিম্পল, তোমরা একবার দেখলেই বুঝতে পারবে। সেগুলো হচ্ছে শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা। মৌলিক দক্ষতা বলতে আমরা কোনগুলোকে বুঝি, দেখে নাও। পড়া, লেখা এবং গণনা করা। হ্যাঁ, যখন শিক্ষার্থী একজন পড়তে পারবে না বা পড়তে অসুবিধা হবে, লিখতে পারবে না, লিখতে অসুবিধা হবে বা গণনা করতে অসুবিধা, তখন কি হবে, তার অটোমেটিক পরীক্ষা খারাপ হয়ে যাবে। আর পরীক্ষা খারাপ হওয়ার জন্যই তাকে কি করা হবে, প্রতিকারমূলক শিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। যার যে সেটাই বলা হচ্ছে যে প্রতিকারমূলক শিক্ষার যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে যে এই মৌলিক দক্ষতাগুলো যেরকম লেখাপড়া, এগুলো উন্নত করে তাদেরকে কি করা, প্রমোট করা নেক্সট ক্লাসে। তো দেখো, 2 নাম্বারটা আছে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো। হ্যাঁ, যখন প্রতিকারমূলক শিক্ষণ দিয়ে তাদেরকে প্রমোট করা হবে, তখন তাদের একটা আত্মবিশ্বাস আসবে বা অনুপ্রেরণিত হবে যে হ্যাঁ, এবার আমার প্রতিকারমূলক শিক্ষণের মানে দরকার পড়েছে, আগামীতে যাতে না পড়ে, আমার বন্ধু বান্ধবীর মতোই যাতে আমি কি করতে পারি, ফার্স্ট চান্সেই ভালোভাবে পাশ করে নেক্সট ক্লাসে প্রমোট পেতে পারি। ঠিক আছে। তারপর দেখো, শিক্ষার্থীদের একাডেমিক কার্যকারিতা বৃদ্ধি করা। হ্যাঁ, এটা তো অটোমেটিক বৃদ্ধি পেয়েই যাবে যখন তাকে আবার নতুন করে এক্সট্রা ক্লাস দেওয়া হবে। শিক্ষার্থীদের শেখার ফাঁকগুলি পূরণ করা। আমি বারবার বলছি যে তাদের যেগুলো ঘাটতি আছে সেগুলো পূরণ করার নামই হচ্ছে প্রতিকারমূলক শিক্ষণ। তো দেখো, শিক্ষার্থীদের দুর্বলতাগুলি বেছে বের করে সমাধান করা। হ্যাঁ, যখন তাদের পরীক্ষার খাতাগুলো আমরা চেক করে দেখব যে কোন কোন বিষয়ে তারা লিখতে পারেনি বা অসুবিধা আছে, তখন আমরা দেখে কিন্তু বুঝতে পারবো। তো সেই হিসেবে তাদের দুর্বলতাগুলি দূর করার জন্য সেই বিষয়গুলো তাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। তারপর 6 নম্বর দেখো, শিক্ষার্থী কোন কোন বিষয়ে দুর্বলতা আছে তা জানা চেষ্টা করা। হ্যাঁ, সেই একই কথা, তো তোমরা ভালোভাবে একবার পড়ে নিলে নিজেরাই বুঝতে পারবে। দেখো, আমরা এক্ষুনি কি দেখলাম, প্রতিকারমূলক শিক্ষণের উদ্দেশ্যগুলি দেখলাম। এবার আমরা দেখে নেব বিভিন্ন ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা রয়েছে, সেগুলোর থেকে কি কি আমরা দেখে নেব। তো দেখো, প্রথমত আছে বিশেষ শিক্ষকের তত্ত্বাবধানে ব্যক্তিগতকৃত শিক্ষণ। সেটা হচ্ছে যে যখন শিক্ষার্থীদেরকে প্রতিকারমূলক শিক্ষণের ব্যবস্থা করা হবে, তাদের কিন্তু এই যে ব্যক্তিগতকৃত শিক্ষা, এটা হচ্ছে পার্সোনালি, এটা কিন্তু সবার সাথে হয় না। যে শিক্ষার্থীগুলোকে প্রমোট করে দেওয়া হয়েছে তাদের কিন্তু ইনক্লুড করা হয় না। যেগুলো বাদ থাকে, যে স্টুডেন্টরা ফেল করে বা তাদের পরীক্ষা খারাপ হয়, তাদেরকে নিয়ে ব্যক্তিগতকৃতভাবে এই শিক্ষাটা দেওয়া হয়। আর বিশেষ শিক্ষকের, যারা ভালোভাবে বোঝাতে পারবে, যাদের উপর বিশেষ ভালো গুণ আছে, যে সকল শিক্ষকের, তাদের দ্বারাই কি করা হবে, এটা পার্সোনালি ব্যক্তিগতকৃতভাবে শিক্ষাটা দান করা হবে। আর দেখো, ছোট ক্লাসে অতিরিক্ত মনোযোগ সহকারে শিক্ষা। 3 নম্বরটি হচ্ছে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী বিশেষ উপকরণ এবং কৌশল ব্যবহার করে শিক্ষা। এটা হচ্ছে যে ছোট ক্লাসে আমরা
7 নাম্বার লেসনে পড়েছি যে টিএলএম উপকরণের বিষয়ে। তো দেখো, শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী বিশেষ উপকরণ, যেহেতু তারা প্রাইমারি সেকশনের স্টুডেন্ট বা মাধ্যমিক সেকশনের স্টুডেন্ট, তাদের কি হয়, ক্লাসে বেশি মনোযোগী হতে চায় না তারা। তখন তাদেরকে কি করতে হয়, ভালো ভালো উপকরণ দিয়ে তাদেরকে ক্লাসে বেশি করে মনোযোগী করার চেষ্টা করতে হয়, যাতে করে তারা এই যে বিভিন্ন কৌশল, বিভিন্ন যখন উপকরণ আমরা ইউজ করে তাদেরকে শিক্ষাটা প্রদান করতে চেষ্টা করব, তখন তারা অতিরিক্ত মনোযোগ হবে। আর তখন কি হবে, এই যে প্রতিকারমূলক যেটা শিক্ষণ, এটা কি হবে, বাস্তবায়িত হবে বা এর ফলাফল ভালো হবে। তারপর দেখো, তোমাদের জন্য একটা নোট রয়েছে, সেটা হচ্ছে যে প্রতিকারমূলক শিক্ষা সব বয়সের শিক্ষার্থীর জন্য উপযোগী, কিন্তু কি হয়, তবে এটি সাধারণত প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বেশি প্রযোজ্য। কারণ আমরা জানি, যেটা হচ্ছে তোমার প্রাইমারি শিক্ষার্থী আর হচ্ছে মাধ্যমিক শিক্ষার্থী, এটা কি আমরা একটা ঘরের এটাকে ভিটি বলতে পারি। সেটা কি হয়, তার যদি ভিটিটা বেশি মজবুত হয়, তখন সে কি করবে, হায়ার এডুকেশন যখন নিতে যাবে বা সেকেন্ডারি এডুকেশন যখন নিতে যাবে, তাদের তখন কোনো প্রবলেম হবে না। সেটা হচ্ছে তোমার যখন প্রাথমিক আর হচ্ছে মাধ্যমিক স্তর, এই দুটি স্তর হচ্ছে গুরুত্বপূর্ণ, যার জন্য এই দুটির উপরে কি করা হয়, বেশি করে প্রতিকারমূলক শিক্ষণটাকে ভালোভাবে বেশি প্রযোজ্য বলে ধরা হয়। তো দেখো, এবার আমরা দেখব প্রতিকারমূলক শিক্ষার কিছু উদাহরণ, যে শিক্ষকেরা শিক্ষার্থীদের থেকে কিভাবে এই পরীক্ষাগুলি নেয় বা পরীক্ষাগুলি নেওয়ার ধরন কিরকম হতে পারে। সেটা হচ্ছে প্রথমত ডায়াগনস্টিক পরীক্ষা, সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। এটা এমন একটা টেস্ট যেখানে শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সার থাকে না, সেখানে কোয়েশ্চেন থাকবে, তোমার অ্যান্সার থাকবে অপশনাল। সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন বলতে পারো তুমি সেটাকে। কোয়েশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, শুধু তোমাকে কি করতে হবে, সেটাকে কোনটা অ্যান্সার হবে সেটা বেছে নিয়ে অ্যান্সারটা করে দিতে হবে। সেটাকে বলে ডায়াগনস্টিক টেস্ট। সেখানে কোনো লিখিত যে বেশি বেশি করে লিখতে হবে সেরকমটা থাকে না, অ্যানুয়াল পরীক্ষার মতো সেরকমটা থাকে না। তো দেখো, 2 নম্বরে আছে ব্যক্তিগতকৃত শিক্ষণ পরিকল্পনা, যেটা আমি আগেও বললাম যে এটা একটা পার্সোনাল, যেগুলো শিক্ষার্থী ফেল করে শুধু তাদেরকে নিয়েই পার্সোনালি ভালোভাবে কি করা হয়, এক্সট্রা ক্লাস নিয়ে তাদের পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করা হয়। তো 3 নম্বরটা হচ্ছে গেম এবং প্রকল্পের মতো ইন্টারেক্টিভ কার্যকলাপ। হ্যাঁ, যেগুলো স্টুডেন্ট বা যেগুলো শিক্ষার্থীরা ফেল করে তাদের কি করা হয়, একত্রিত করে তাদের যে এই যে এক্সট্রা ক্লাস নেওয়া হয়, এর উপরে কি করতে দেওয়া হয়, কিছু গেম খেলতে দেওয়া হয় বা কিছু প্রকল্প করতে দেওয়া হয়। একটা প্রকল্প করতে গেলে একটা স্টুডেন্ট নিজেরা কিন্তু করতে পারবে না, সেখানে কি হয়, শিক্ষক নিজেও ইন্টারেক্টিভ থাকে, দেন বাচ্চারাও থাকে। তারা কি করে, বন্ধু বান্ধবীরা যখন আলোচনা করে একটা বিষয়ের উপর যখন আলোচনা করে, এই যে একটা ইন্টারেক্টিভ যে কার্যকলাপ হয়, একজনে আরেকজনের সঙ্গে বার্তালাপ করছে বা একজনে আরেকজনের অভিজ্ঞতা শেয়ার করে একটা প্রকল্প বানাচ্ছে, তখন কি হয়, নতুন নতুন জ্ঞান তারা আহরণ করতে পারে একজনের থেকে আরেকজন। তখন তারা যেগুলো দুর্বলতা থাকে বা ঘাটতিগুলো থাকে তাদের পূরণ করতে সেখান থেকেই 50% হেল্প হয়ে যায় বা সহায় হয়ে যায়। তো দেখো, 4 নম্বরটি আছে একক পরামর্শ দান। পরামর্শ ভালো করে দিয়ে ভালো করে ক্লাস নিয়ে তাদের পরীক্ষা নেওয়া হয়। দেন নিয়মিত অগ্রগতি মূল্যায়ন, যাতে প্রতিটি শিক্ষার্থীর চাহিদা অনুসারী লেখার অভিজ্ঞতা তৈরি করা হয়। যেগুলো শিক্ষার্থী অ্যানুয়াল পরীক্ষাতে পরীক্ষা খারাপ করে বা তারা করতে পারে না, তার মানে কি, তারা যে এই যে একটি বছর তারা পড়েছে, তারা কি করতে পারেনি, ভালোভাবে সেই অভিজ্ঞতাগুলো আহরণ করতে পারেনি, বাকি তাদের যে চাহিদা অনুসারী যেটা শেখার আগ্রহ সেটা কিন্তু হয়ে ওঠেনি। তখন কি করা হয়, নিয়মিত অগ্রগতি মূল্যায়ন, যাতে মানে প্রতিটি শিক্ষার্থীর চাহিদা অনুসারে এই যে এক্সট্রা ক্লাসগুলো নিয়ে ভালোভাবে, যাতে এই যে যে কজন স্টুডেন্ট বাদ পড়েছে এদের যাতে কোনো অসুবিধা না হয়, সেইভাবেই মূল্যায়ন করে যাতে তাদেরকে প্রমোট করা হয়, সেটার ব্যবস্থাই করা হয় এই পরীক্ষাতে। এবার দেখো, আমরা প্রতিকারমূলক শিক্ষণের বিষয়ে সবকিছুই পড়লাম, কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রতিকারমূলক শিক্ষণ কোনগুলো স্টুডেন্টের জন্য বা শিক্ষার্থীদের জন্য বেশি উপযোগী, সেটা আমাদের বুঝে নিতে হবে বা আমরা ইতিমধ্যে টের পেয়ে গেছি। সেটা হচ্ছে যেগুলো স্টুডেন্ট একটু ধীর গতিতে বোঝে, যে এই যে গোটা বছরটা তাদের পড়ানো হয়, তারপরও কি থাকে, তাদের কিছু কমতি থাকে বা ঘাটতি থাকে। এর মানে কি, তারা সেটা স্বাভাবিক স্টুডেন্টের মতো বা স্বাভাবিক শিক্ষার্থীদের যারা তাদের বন্ধু বান্ধবী থাকে তাদের মতো কি করে করতে পারে না, যে অভিজ্ঞতাগুলো বা পড়াগুলো তারা আয়ত্ত করতে পারে না, বা শিক্ষকরা বোঝাতেও যে
তাদের চাহিদা অনুসারে বোঝাবে সেটাও হয়তো তারা বুঝতে পারে না, যার ফলে কি হয় কিছু সংখ্যক স্টুডেন্টরা ফেল করে, যার জন্য আমাদের প্রতিকারমূলক শিক্ষণের ব্যবস্থাটা করা হয়। তো এই যে ধীর গতির স্টুডেন্টগুলো যারা আছে তাদের জন্য কি হয়, শুধু একাডেমিক যে মুখস্থ করবে সেটা নয়, তারা এই যে গোটা বছরটা পড়ে যেটা বুঝতে পারেনি পরীক্ষার খাতায় অর্ধেক হলেও তো লিখেছে, যতটুক বুঝেছে ততটুক লিখেছে, এই যে যতটুক বোঝেনি পরের প্রতিকারমূলক শিক্ষণের দ্বারা কি করা হয় বলতো, তাদের যেটা বোধগম্যতা সেটা উন্নত করা হয়, যে মুখস্থর থেকেও এটাতে তারা কি করে ভালো বেশি করে বোঝে আর অনুপ্রাণিত হয়, যাতে করে পরবর্তী ক্লাসে তারা কি করতে পারে, যে অনুপ্রাণিত হয়ে যে এবার আমার প্রতিকারমূলক শিক্ষণের প্রয়োজন পড়েছে, যাতে পরবর্তী আমার এটার প্রয়োজন পড়ে না। এটা এরকম নয় যে প্রতিকারমূলক শিক্ষণ কেবল এই বাংলা ভাষার ক্লাসেই সীমিত থাকবে, এটা এরকম নয়। এটা কি হয়, ইংরাজিতেও হতে পারে, অঙ্কতেও হতে পারে, হিন্দি বা অন্যান্য বিষয় যেগুলো থাকবে পরিবেশ সম্পর্কীয় সব সাবজেক্টের উপরে হতে পারে। আর শিক্ষকেরা কি করে প্রত্যেকটা সাবজেক্টের উপরে এই প্রতিকারমূলক শিক্ষণের ব্যবস্থা করে বাচ্চা কাচ্চাদের কি করা উচিত, যে যেটা তাদের বোধগম্যতা, যেটা তাদের জ্ঞান সেটা বাড়িয়ে দেওয়া উচিত। তো দেখো ফ্রেন্ডস, এবার আমরা দেখব যে এই যে শিক্ষার্থীগুলো যারা ফেল করে বা পিছিয়ে পড়ে এই কারণগুলি কি কি, তারা কেন পরীক্ষাতে পাস ফার্স্ট চান্সেই পাস করতে পারে না, তারা কেন ফেল করে। তো দেখো, প্রথমটা হচ্ছে শিক্ষার্থীদের স্মৃতি শক্তি। কিছু কিছু কি হয় স্টুডেন্টের, সেটা তুমি জন্মগত ভাবে বলতে পারো যে এটা জিনগত, যে কি হয় স্মৃতি শক্তি দুর্বল থাকে, তারা যদি চেষ্টাও করে, ধরো 90% পড়াশোনা করছে কিন্তু তাদের কি হচ্ছে 60% মনে থাকছে। আবার সে সমবয়সী কতগুলো স্টুডেন্টের কি হয়, তারা যদি 50% পড়াশোনা করছে 50%ই তাদের মনে থাকছে। তো এখানে একটা স্মৃতি শক্তির কথা আছে, যে তারা মনে রাখতে চাইলেও কিছু কিছু স্টুডেন্ট মানে তার অজ্ঞাতে তার অজান্তে সেগুলো কি হয় সে ভুলে যায় বা সেগুলো ধরে রাখতে পারে না। তো দেখো, কম বোধ শক্তি, যার জন্য কি হয় তারা ক্লাসে বোঝে না। দেখা যায় যে কখনো কখনো শিক্ষকে ভালোভাবেই বুঝিয়ে দেয় সবকিছু, কিন্তু এই যে যাদের কম বোধ শক্তি তারা কি হয় এই বস্তুগুলো বা বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করে নিতে পারে না, সেটা তার বোধ শক্তি কম হওয়ার জন্য। শিক্ষার্থীদের অমনোযোগিতা, ক্লাসে কিছু কিছু স্টুডেন্ট আছে কি হয় সব সময় ফাজলামো করেই থাকে, তারা মনোযোগী হয় না, বাকি শিক্ষকে এতভাবে বলার পরেও তারা ক্লাসে মনোযোগ দিতে পারে না বা মনোযোগ ইচ্ছে করে দেয় না। স্কুলে যাওয়ার পর খেলাধুলো যখন হয় সেগুলোতে বেশি মনোযোগী দেখা যায়, দুষ্টামিতে ভালো মনোযোগী দেখা যায়, কিন্তু কি হয় যখন ক্লাসে পড়বে তখন কিন্তু খুবই অমনোযোগী হয়। কি হয়, নিজে তো বোঝে না, তো কি সাথের যে বন্ধু বান্ধবী কেউ কেউ থাকে তাদেরও কিন্তু ডিস্টার্ব করার চেষ্টা করে। তো দেখো, সেজন্যও কিন্তু কিছু কিছু স্টুডেন্ট এই যে অমনোযোগিতা এটার জন্য পিছিয়ে পড়ে যায়। তারপর দেখো, আত্মবিশ্বাসের অভাব। হ্যাঁ, আমার দ্বারা হবে না, আমি তো আর পারছি না, এই যে একটা কথা, যে সেটা তাকে কি করে খুব নামিয়ে দেয়। পড়াশোনায় বসে যখন একটা সে কঠিন পড়া পড়ে বা কঠিন বিষয় যেটা পড়তে বসে, একটু ভালোভাবে মনোযোগ দিলেই সে বুঝতে পারে, কিন্তু কি হয় সে মনোযোগটা দেয় না, যার জন্য কি হয় তার আত্মবিশ্বাসটা কমে যায় আর সে পিছিয়ে পড়ে যায়। দেখো, উৎসাহের অভাব, এখানে কখনো কখনো দেখা যায় যে ফ্যামিলির থেকে বা পরিবারের থেকে এখানে শিক্ষকের ভূমিকাটা একটু বেশি থাকে। তাদের কি করতে হয়, ক্লাসে যে 30 জন বাচ্চা থাকবে তাদেরকে সমানভাবে সমতার সঙ্গে ঐক্যর সঙ্গে তাদের অনুপ্রাণিত করে তাদের শিক্ষাটা প্রদান করা উচিত, কিন্তু তারা কি করে কখনো কখনো দেখা যায় যে যেগুলো স্টুডেন্ট পড়াশোনায় বেশি ভালো তাদেরকে নিয়ে একটু বেশি ব্যস্ত থাকা দেখা যায়, আর যারা একটু কম তাদেরকে কিন্তু উৎসাহটা ভালোভাবে দেওয়া হয় না। এই ক্ষেত্রে শিক্ষকদের কি করা উচিত, সবাইকে সমান অগ্রাধিকার দেওয়া উচিত। তারপর দেখো, সমস্যা সমাধানে দক্ষ নয়। হ্যাঁ, যে কোনো সমস্যা দেখলেই মানে সে দুর্বল হয়ে পড়ে যায়, সে সমস্যাগুলো সমাধান করতে পারে না, যার জন্য কি হয় তার আত্মবিশ্বাস কমে যায়, বাকি তার বোধ শক্তি থাকে না, মনে থাকে না, এই সমস্ত প্রবলেমের জন্য কি হয় সে পিছিয়ে পড়ে যায়। তারপর দেখো, বিমূর্ত ধারণাগুলি অনুধাবন করতে পারে না। হ্যাঁ, বাংলা ভাষার ক্লাসেই হোক বা তুমি বেশি করে বুঝবে গণিতের ক্লাসে, যখন শিক্ষকে বোঝাবে যে এই যে 2টি কাঠি প্লাস এই যে 2টি কাঠি, এখানে কটি কাঠি হলো 4টি কাঠি, এটা সে বুঝে নিল কারণ এটা মূর্ত, এটা দেখতে পাচ্ছে, আমরা জানি যেটাকে দেখতে পারি সেটা হচ্ছে মূর্ত। এইভাবে যখন ক্লাসে বুঝিয়ে দিয়ে কাঠির সঙ্গে শিক্ষকে তাদের গৃহকার্য করতে দেয় তখন সে পারে, কিন্তু পরীক্ষাতে তো তাকে বুঝিয়ে দেওয়ার মতো কেউ থাকে না, বা সেখানে কাঠি দিয়ে কাউকে মানে বুঝিয়ে দেওয়ার মতো কেউ থাকে না, যার জন্য কি হয় সেটা বিমূর্ত হয়ে পড়ে, যে হ্যাঁ পরীক্ষাতে শুধু প্রশ্ন থাকে সেখানে কিন্তু বুঝিয়ে দেওয়া থাকে না, তখন সে এই যে বিমূর্ত একটা চিন্তা করে যে লিখবে নিজের থেকে সেটা তখন সে পারে না, যার জন্য কি হয় সঠিকভাবে কোয়েশ্চেন অ্যান্সারগুলো করতে পারে না আর সে
পিছিয়ে যায়। তারপর দেখো লাস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট মানে তোমার অপশনটা হচ্ছে সামাজিক ও পারিবারিক সমস্যা। হ্যাঁ, সামাজিক ও পারিবারিক সমস্যার জন্য কিছু কিছু শিক্ষার্থীরা কি হয়, পিছিয়ে যায়। দেখা যায় সমাজটা খুবই পিছিয়ে পড়া সমাজ, যেখানে শিক্ষিত মানুষের হার কম আর অশিক্ষিত মানুষের হার বেশি, যারা শিক্ষাটাকে ভালোভাবে বোঝে না বা গুরুত্ব দিতেও চায় না। তারা বোঝে যে কাম করতে হবে, খেতে হবে, এ পড়াশুনো করে কোনো লাভ নেই। তারপরেও দেখা যায় কিছু কিছু পারিবারিক সমস্যা। দেখো পারিবারিক সমস্যা এরকম হতে পারে যে পরিবারের কেউ মানে বাচ্চাটাকে গুরুত্ব দিচ্ছে না, বা যতটুকু খরচা লাগছে দিচ্ছে, তাকে কোনো উৎসাহ দিচ্ছে না, তাকে কোনো অনুপ্রাণিত যে একটা কথা আছে অনুপ্রেরণা দেওয়া, সেটা করছে না। কোনো মানে তাকে গুরুত্ব দেওয়ার ধারণাটাই সেখানে নেই। এখন দেখা যায় যে বাচ্চাটা কতটুক সময় চাচ্ছে, বা তাকে পড়াশুনোটা বাড়িতে ভালো করে দেখিয়ে দেওয়ার মতো সময় কেউ দিতে পারছে না, নাই এগুলোর উপর কিন্তু অনেক ডিপেন্ড করে। কারণ একটা বাচ্চা স্কুলে থাকে 4-5 ঘন্টা, বাকি এই যে 18-19 ঘন্টা যে তোমার বাড়িতে থাকে, বাড়ির কিন্তু 50-50 তুমি ধরতে পারো। স্কুলের যেটা এনভায়রনমেন্ট থাকে সেখানে 50%, প্লাস এই যে পরিবারে যেটা থাকে, এই যে এতগুলি ঘন্টা থাকার পরেও সেখানেও কিন্তু 50%। যে কোনো এক জায়গার থেকে ঘাটতি হলে কিন্তু একটা স্টুডেন্ট সমস্যাতে পড়ে যায়। তো দেখো এই যে প্রবলেমগুলি, এগুলি যাতে না হয় আমাদের এগুলো কি করতে হবে, একটা বাচ্চাকে ছোট থেকেই এগুলির প্রতি লক্ষ্য রেখে তাদেরকে খুব যত্ন সহকারে তাদের মানুষ করার চেষ্টা করতে হবে। তখন দেখা যাবে আমাদের বাচ্চাদের কি হবে, এই প্রতিকারমূলক শিক্ষণ যেটা, সেটার হয়তো প্রয়োজন হবে না, আর আমাদের বাচ্চা ভালোভাবে বড় হতে পারবে। তো দেখো যে রেমেডিয়াল টিচিং এর ক্ষেত্রে শিক্ষকের কিছু করণীয়, যদিও আমরা এতক্ষণ আলোচনা করলাম যে একজন শিক্ষকের ভূমিকাটা কি থাকে কথায় কথায়, কিন্তু দেখো এখানে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। সেটা হচ্ছে প্রথমত সরলভাবে ও সহজভাবে বিষয়বস্তু পরিবেশন করা। হ্যাঁ, বিষয়বস্তু যতই জটিল হোক না কেন সেটাকে কি করতে হবে, বেশি বেশি করে সরলভাবে ও সহজভাবে বোঝানোর চেষ্টা করতে হবে। কারণ তারা ছোট বাচ্চা, তারা কি করবে, সেটাকে সহজভাবে বুঝিয়ে দিলে সেটা তারা সহজভাবে বুঝে নেবে। তো দেখো পাঠের সাথে সুসঙ্গতি রেখে পাঠ একটি বোঝানো। সুসঙ্গতি রাখতে গেলে কি হবে, আমাদের সঠিক টিএলএম ব্যবহার করতে হবে। যে পাঠের সঙ্গে সুসঙ্গতি রেখে, পাঠের বিষয়বস্তুর সাথে সুসঙ্গতি রেখে ভালো ভালো টিএলএম তার সঙ্গে যাতে যেগুলো জড়িত, সঠিক টিএলএম বলবো আমরা, যে সঠিক টিএলএম ব্যবহার করে যখন বাচ্চাকে বোঝাবো তখন কি হবে, বাচ্চারা খুব সহজেই বুঝতে পারবে। তারপর দেখো উৎসাহিত করা। হ্যাঁ, এখানে তুমি হয়তো শিক্ষক হিসেবে স্টুডেন্টদেরকে কিছু প্রাইজের কথা বলতে পারো, যে আমি তোমাদেরকে প্রাইজ দিব, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, দেন থার্ড প্রাইজ, এইভাবে কিছু উৎসাহিত করার ব্যাপার থাকে। সেখানে কি হয়, স্টুডেন্টরা অনুপ্রেরণা পায় আর তারা ভালোভাবে পড়ার চেষ্টা করে। তারপর দেখো কেন তারা পাঠে মনোযোগ দিতে পারছে না তার কারণ খুঁজে বের করা। হ্যাঁ, একজন শিক্ষক হলে তোমাদের কি করতে হবে, বহুমুখী গুণের অধিকার হতে হবে, যে তুমি যেন সর্বগুণী হতে পারো। স্টুডেন্টরা কেন বুঝছে না, কেন মনোযোগ দিচ্ছে না, এই যে সবগুলি বিষয় তোমাকে হ্যান্ডেল করতে হবে, বা তোমাকে এই বিষয়গুলি দেখতে হবে। বাচ্চাকে কি করতে হবে, নানা ধরনের সঠিক টিএলএম বা সহজভাবে ভালো ভালো কথা বলে সেগুলো বোঝানো, বাকি তাদের মনোযোগ কেন দিচ্ছে না তার উপর ভিত্তি করে এক্সট্রা ক্লাস তো হবেই, সঙ্গে কি করতে হবে, ভালো ভালো টিএলএম ব্যবহার করে তাদেরকে যেন তারা অধিক আগ্রহ ও অনুপ্রেরণা পেয়ে তারা ক্লাসগুলি করে, সেগুলো বহুত ধরনের, যেগুলো অনেক ধরনের পদ্ধতি থাকে সেগুলো ব্যবহার করেও ক্লাসগুলো করার জন্য একজন শিক্ষকের মানে কি করতে হবে, চেষ্টা করতে হবে। আর সেটা তার কর্তব্য, ও করাটা খুবই বাঞ্ছনীয়। তার ফলে কি হবে, সেই বাচ্চাগুলো খুব ভালোভাবে এই যে শিক্ষাগুলো গ্রহণ করে তারা কি হবে, বেড়ে উঠতে পারবে। তো দেখো আমরা যদিও দেখলাম শিক্ষকের কিছু করণীয় কাজ থাকে, এর মধ্যে শিক্ষকের একটা গুরুত্বপূর্ণ করণীয় কাজ হচ্ছে কি, সেটা লার্নিং বাই ডুইং। স্টুডেন্টদেরকে হাতে কাজে শিক্ষা দেওয়া। তাদেরকে কি পড়াচ্ছ কি করাচ্ছ সেটা কথা নয়, তাদেরকে হাতে কামে করতে দেওয়া হবে। তাদের যে বন্ধু বান্ধবীরা আছে বা শিক্ষক নিজেও উপস্থিত থেকে সেটাকে তাদের সঙ্গে বন্ধু বান্ধবীর মতো বিহেভ করে, ব্যবহার করে, তাদের সঙ্গে মিলামেশা করে তাদের শেখাতে হবে। তখন কি হবে, লার্নিং বাই ডুইং করার পরে যে তুমি হাতে কাজে শিক্ষা দিচ্ছ সেটাতে কিন্তু তারা বেশি মনোযোগ দিবে ও কাজে ব্যস্ত থাকবে। আর কাজের মাধ্যমে আমরা যদি কিছু একটা শিখি সেটা কিন্তু বেশি স্থায়ী হয় বা বেশি দিন মনে থাকে আর কি। তো দেখো এটাই ছিল আমাদের প্রতিকারমূলক শিক্ষণ বা রেমেডিয়াল টিচিং। এটার থেকে 1 বা 2 মার্ক আসে, আমি আগেই বলেছি। তো এটা স্কিপ না করে
যখন আমরা কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব এগুলোর কিন্তু অত্যন্ত প্রয়োজন পড়বেই তোমাদের। এগুলো যদি স্কিপ করো তখন কি হবে, হঠাৎ করে কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমরা করতে পারবে না। তো স্কিপ না করে ভালোভাবে দেখে নিও, দেখে নিলে খুব সুবিধা হবে। সো ফ্রেন্ডস, যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।